নমস্কার, আমি ঝুনু সরকার। প্রতিবারের মতো আমার এই চ্যানেলে আমি নিজের চিন্তা ভাবনার কিছু ফসল এখানে রাখি। আজকে সেই রকমই একটি বিষয় নিয়ে এখানে বলছি। বিষয়টি হলো আমার ভাবনায় শাড়ি ও তার ভবিষ্যৎ। শুরু করছি। বর্তমান বাঙালি মহিলাদের প্রতিদিনের পরিধেয় বস্ত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। এই প্রজন্মে শাড়ির ব্যবহার নারীর রোজকার জীবনে ধীরে ধীরে অতীত হয়ে যাচ্ছে। লাস্ট ইয়ারে পুজোর আগে শাড়ি কিনতে ঢুকেছিলাম কলকাতার এক নাম করা শাড়ির দোকানে। আমি সিল্ক শাড়ির খুব বড় ভক্ত। আমার পছন্দের তালিকায় সিল্ক প্রথম, তাই এই দোকানে আসা। 1 তোলা, 2 তোলা, 3 তোলায় ঠাসা শাড়ি। যেহেতু পুজোর বাজার, তাই বেশ ভিড়। তবে শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় গরমটা বোঝা যাচ্ছিল না। চতুর্দিকে বড় বড় আয়না লাগানো। আমি আয়নার দিকে তাকিয়ে শুধু নিজেকে দেখলাম না, সবাইকে দেখতে পাচ্ছিলাম একসাথে। দেয়াল জুড়ে বড় বড় মিরর। সেখানে লক্ষ্য করলাম যতজন ক্রেতা এসেছে তার মধ্যে একমাত্র আমার পরিধানের শাড়ি। অল্প বয়সী অনেক কাপল এসেছে, তারা জিন্স পরিহিত। যারা বড়রা এসেছে তারাও অনেকে জিন্স, আর বেশিরভাগ চুড়িদার। কয়েকজন তো হাফ জিন্স পরেই চলে এসেছে শাড়ি কিনতে। তারা যা খুশি পড়ুক, সেটা আমার সমস্যা নেই। আনন্দ হলো এই ভেবে তারা সবাই দামি দামি আর প্রচুর শাড়ি কিনে বিল বানিয়ে পেমেন্ট করে হাসি মুখে সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমার এই এক অসুখ, আমি যেখানে যে কাজ করতে যাই না কেন, আমার চোখ সব সময় অন্য কিছু খুঁজতে থাকে। আমি এপাশ ওপাশ ঘুরছি, মেয়ে শাড়ি দেখছে আমায় দেবে বলে। আমার বড় তার পছন্দ মতো আমার জন্য শাড়ি দেখছে। আমি তো অন্য কিছুই দেখছি, আর তার সাথে কান দুটো বেশ যত্ন করে খুলে রেখেছি আশপাশের কথাবার্তা শুনবো বলে। একজন হাফ জিন্স পরা মহিলা, তিনি তার বিদেশে থাকা আত্মীয়াকে ভিডিও কলে শাড়ি দেখাচ্ছিলেন, পছন্দ করতে বলছেন। কোন কালার নেবে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিল। আগ্রহ নিয়ে বেশ কয়েকটা শাড়ি ওই মহিলা চয়েস করে দিলেন, ইনিও নিয়ে নিলেন। আমার মন খুব প্রসন্ন হলো। স্বদেশের মাটিতে হাফ জিন্স পরলেও তাদের আত্মীয়ারা অনুষ্ঠানে শাড়ি পরতে চান, এটা ভেবে আমি খুব খুশি হলাম। আমি কাউন্টারের ওপাশে বসে থাকা একজনকে বললাম, আপনার সরাসরি শাড়ি বিদেশে পাঠান? এই কথা জিজ্ঞাসা করার আগে অবশ্য তার সাথে অনেক গল্প করে নিয়েছি। তিনি বলেন, ম্যাডাম বিশ্বাস করবেন না, আমাদের যে সমস্ত দামি দামি শাড়ি সব বাংলার বাইরে আর ভারতের বাইরে বিক্রি হয়। বিদেশে থাকা ভারতীয়দের ওয়ার্ড্রোবে আমাদের দোকানের শাড়ির একটাও নেই, এই কথা কেউ বলতে পারবে না। সারা বছর আমরা শাড়ি পাঠাই তাদের ঠিকানায়। আমি খুব খুশি হই, ভাবি সত্যি এই খবরটা আমার জানা ছিল না। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম, বাংলার তাঁতি বলে বোধহয় কেউ আর থাকবে না। শাড়ি পরে কজন? 1 নম্বর কথা, শাড়িতে খরচ বেশি। 2 নম্বর কথা, রেগুলার মেনটেন করা একটা প্রবলেম। তাহলে এই শাড়ির কি হবে? যদি এ বিষয়ে আমাকে কেউই চিন্তা করতে বলেনি, তবু ফাঁকা মাথায় যে কত চিন্তা আসে, আর ঝপাঝপ করে তা কাগজের খাতায় পরিবেশন করি। হ্যাঁ, আর একটা মজার কথা বলি। এক চুড়িদার পরা মহিলা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী করে গুনে গুনে শাড়ি নিলেন। কত টাকা একসাথে পেমেন্ট করলেন। আচ্ছা, তাহলে এরা তো প্রতি বছর এরকম করে অনেকগুলো ভালো ভালো শাড়ি কেনে। অন্তত শাড়ির দোকানে আসার সময় একটা শাড়ি তো পরে আসতে পারতো। তাহলে আমি ছাড়া অন্যদেরও শাড়িতে ভূষিতে দেখতে পেতাম। তবে জানেন, বেশ গর্ব হচ্ছিল। আমাকে আর আমার শাড়িকে অনেকেই ঘুরে ঘুরে দেখছিল। আমার আবার ওদের দেখে কষ্ট হচ্ছিল। বেচারা, শাড়ি পরার মতো সময় ওদের হাতে নেই। মজা করছি না, সত্যি চিন্তার বিষয়। মেয়েদের বেনারসি মাথা পিছু কম করে 2টো তো হবেই, একটা বিয়ে আর একটা বৌভাতে। তাও আবার বৌভাতে সেই বেনারসি বাদ দিয়ে এখন লেহেঙ্গা।
বেনারসি জায়গাটা ছিনিয়ে নিয়েছে ধীরে ধীরে। ভাবুন, বেনারসি কাজ জানা লোকেদের বোধহয় খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। এরপর আসি তাঁত। সেই তাঁত শিল্পীরাও তাদের লাগাতার কাজ না পেলে তারাও অন্য প্রফেশনে চলে যাবে। আগে অল্প বয়সী মেয়েদের প্রিন্টেড মানে ছাপা রঙিন শাড়ি পরতে দেখা যেত। ছোটোবেলায় আমরাও পরেছি। কত রঙের সমারোহ, কী সুন্দর সুন্দর ডিজাইন। ছাপা শাড়িরও কদর নেই। বাংলায় যারা অন্য প্রভিন্সের লোকরা থাকে তারা সিনথেটিক শাড়ি পরে, ফলে ওই সিনথেটিক শাড়ির কিছু সেল হয় আর কি। পুজো ছাড়া শাড়ির দোকানগুলো সব সময় ফাঁকা। আগে এই দোকানগুলো কত লোক কাজ করতো, এখন ওই শুধু পুজোর সময় কিছু লোকজন নেওয়া হয়, আর বাকি সময় বড় বড় দোকানগুলোতে বেশি তো ক্রেতা দেখা যায় না, তাই সেখানে বিক্রি বাটাও তেমন কিছু হয় না। বাঙালিদের বিয়ের উৎসবে বেশ কিছু শাড়ি কেনা হয়, বেনারসি তো আছেই, তাছাড়া শাশুড়ি, ননদ, নতুন বউয়ের বেশ কিছু শাড়ি তত্ত্ব সাজানোর জন্য কেনা হয়, আত্মীয়তা রক্ষা হয়। কিন্তু সেই আর কটা, রেগুলার শাড়ি তো কেউ আর ব্যবহার করে না, তাই রেগুলার শাড়ি বিক্রিও হয় না। বিয়ের পরে বেনারসি, জামদানি, বালুচরি, ঢাকাই, সিল্ক সব আলমারির শোভা বর্ধন করে। আবার সেই শাড়িগুলো যদি দু একবার পরা হয়, তাও কাচাতে দিলেও তার বড় বড় বিল পেমেন্ট করতে হয়, এক গাদা টাকা খরচা। সেগুলো একটা ব্যাপার আছে। আর দোকানগুলোর এই জরাজীর্ণতার আর একটা কারণ হলো, শেষ কারণ হলো অনলাইন ব্যবসা। সবাই এখন অনলাইনের ক্রেতা। ঘরে বসে কিনছে, পছন্দ না হলে এক্সচেঞ্জ করছে, তাহলে আর দোকানে আসার দরকারটা কি? নিত্য নতুন যে সমস্ত ব্যবস্থা গড়ে উঠছে তা ভালো, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু পুরনো যে সমস্ত দোকানগুলো আছে, দোকান বাজারগুলো আছে, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। যদি না এগুলো থাকে তাহলে একদিন সব হারিয়ে যাবে আস্তে আস্তে। তো সেইগুলো যাতে থাকে এবং সেগুলোর চল যাতে হয়, সেটার জন্য আমাদের সকলকেই চেষ্টা করতে হবে। তাই আর কতটা খারাপ অবস্থা হবে এই বাজার দোকানগুলোর, সেগুলো ভাবাচ্ছে আমাদের। শাড়ি দিয়ে শুরু করলাম, দোকান দিয়ে শেষ করলাম, আসলে সবটাই কোরিলেটেড জানেন। বাজারে অর্থাগম যদি না ঘটে, দেশের অর্থনীতি বড়ই তলানিতে এসে ঠেকে যাবে। একদিন এই বেনারসি, জামদানি, সিল্ক এগুলো আলমারির অলংকার হয়েই থেকে যাবে, আর মানুষ সেগুলো নিয়ে অহংকার করবে, এছাড়া আর কিছু নেই। রোজ এদের দরকার তো পড়বে না। তাই শাড়ির কারিগররাও অন্য প্রফেশনে লিপ্ত হবেন, আর এতে যে কি অপরিমেয় ক্ষতি হবে তা ভবিষ্যতে আমাদের জানাবে। তবে আমি খুবই আশাবাদী জানেন, নিশ্চয়ই এই সমস্ত ভাবনা নিয়ে কোনো না কোনো মানুষ কিছু না কিছু কাজ তো অবশ্যই করছে। নিশ্চয়ই এইসব কারিগররা একেবারে পথে বসবে না, কেউ না কেউ নিশ্চয়ই নতুনভাবে নতুন মোড়ে ফিরে আসবে এবং ফেরানোর এদেরকে ব্যবস্থা করবে। ভবিষ্যৎ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু করবে, এই আশাতেই আমি বাঁচি। নমস্কার, আপনাদের কেমন লাগলো আমার প্রতিবেদন অবশ্যই জানাবেন।